17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং তার দুই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে রায় ঘোষণা হবে। একদিকে দিল্লিতে বসে আছেন ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী, অন্যদিকে ঢাকায় চলছে ইতিহাসের সবচেয়ে বড় বিচার কাজ। এই রায় কি শুধু 3 জন মানুষের রায়, নাকি পুরো একটি যুগের বিরুদ্ধে বিচার? আজ আমরা পরিষ্কার করে বলবো খুব সরল ভাষায় এই রায়ের পর আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক, বিশ্লেষক, আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। আলোচনাটি যখন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মানবতা বিরোধী অপরাধের রায় প্রসঙ্গে, তাহলে অবশ্যই এই আলোচনাটি অত্যন্ত সংবেদনশীল এবং তাৎপর্যপূর্ণ বলেই আমি মনে করছি। তোমার কি মনে হয় যে এই ধরনের একটি মানবতা বিরোধী অপরাধের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ায় কোনো দিক থেকে প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ রয়েছে আন্তর্জাতিক মহল কিংবা আমাদের ভারতীয় দৃষ্টিকোণ থেকে, কিংবা তুমি একজন স্বাধীন নাগরিক হিসেবে তোমার নিজস্ব কোনো পয়েন্ট অফ ভিউ রয়েছে? তোমার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে আমি আরেকটু ক্লিয়ার করে দিই দর্শকদের সামনে যে এই অভিযোগগুলো কি রাজনৈতিক না বাস্তব ভিত্তিতে হয়েছে। অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল গুম, অভিযোগ ছিল খুন, অভিযোগ ছিল টর্চার সেলের, ছাত্র নেতা বিরোধীদের ওপর দমন, রাষ্ট্রীয় বাহিনীকে অপব্যবহার করে ভয় দেখানো এবং তার জন্য শীর্ষ পর্যায়ে চেইন অফ কমান্ডের দায়িত্ব। বাংলাদেশের নতুন এই তদন্ত কমিশন মাসের পর মাস ধরে নথি, ভিডিও, সাক্ষ্য, আন্তর্জাতিক রিপোর্ট সবকিছু জোগাড় করেছে। 17 নভেম্বর সেই তদন্তেরই রায় ঘোষণা করা হবে। এবার তুমি বলো। এই মানবতা বিরোধী কথাটা একটু বড় কথা। আমি মানবতা বিরোধী বিষয়টাকে বোঝাবো গোশারির দোকান দিয়ে, মুদিখানা দোকান দিয়ে। মুদিখানা দোকানে কি একটি মাত্র আইটেম কিনতে পাওয়া যায়? তা তো না। ঠিক তেমনি মানবতা বিরোধী কতগুলো কার্যকলাপ, খুনি শুধু যে মানবতা বিরোধী তাই নয়, ধর্ষণ মানবতা বিরোধী কাজ, কাউকে ভয় দেখানো মানবতা বিরোধী কাজ, প্রশাসনের পোশাক পরিয়ে আরেকজনকে চাপ দেখানো একটা কাজ, মানবতা বিরোধী। কথাটা হচ্ছে মানবতা বিরোধী কাজকর্মের জন্য বিচার কার্য, তার রায় ঘোষণা। শুরুতেই তো বলে দিয়েছে মানবতা বিরোধী। তার রায় কি ঘোষণা হতে পারে, কি বলার অপেক্ষা রাখে? মানবতা বিরোধী কার্যকলাপের জন্য ট্রাইব্যুনাল মামলা করেছে, রায় ঘোষণার দিন ঠিক হয়েছে, রায় ঘোষণা হবে আগামী 17 নভেম্বর। কাদের বিরুদ্ধে আমি একটু বলে দিই। যে 3 জনের বিরুদ্ধে হচ্ছে, তিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ এবং গোয়েন্দা সংস্থার একজন সাবেক প্রধান। অভিযোগ, এই 3 জনই রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে মানবাধিকার ভয়ঙ্কর ভাবে লঙ্ঘনে জড়িত ছিলেন। অভিযোগ তাদের বিরুদ্ধে। কাজটার নাম মানবতা বিরোধী। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা দেশে এখন থাকতে পারছে না। কারা দেশে থাকতে পারছে না? যারা অভিযুক্ত। বিচার কার্য চলছে, তারা নিজেরাই বলছে পরিস্থিতি খারাপ হতো, আমরা পালিয়ে এসেছি। কেন পরিস্থিতি খারাপ হবে? আপনারা দায়িত্বশীল, খুব বড় মাপের দায়িত্বশীল জায়গায় রয়েছিলেন। আর দায়িত্বশীল জায়গায় যারা থাকে তারাই ক্ষমতার অপব্যবহার করে। এটা গোটা পৃথিবীতে সকলে জানে, আমরা বলছি না। ইতিহাস, উদাহরণ, তথ্য বলছে। সর্বোপরি গত 14 মাস, গত 15 বছরের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে গত 14 মাস আগে যে ঘটনা ঘটেছে, জ্বলন্ত দলিল। 17 তারিখ আমরা দেখবো কি হয়। একদমই। এটি কিন্তু সুনির্দিষ্ট কোনো একটি মামলা নয় পরমাশিস। অভিযোগের তালিকা শুনলে বোঝা যাবে হাজারো গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে মৃত্যু, ছাত্র আন্দোলনে প্রাণহানি, ভিন্ন মত দমন। পরিবারগুলো বছরের পর বছর খুঁজেছে তাদের প্রিয়জনকে। ফলে এখানে পরিষ্কার যে শুধুই এই বিষয়গুলো রাজনৈতিক বিরোধিতার জন্যই কিন্তু উঠে আসেনি, বরং এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধের আওতায় পড়ে বলে মনে করা হচ্ছে। আর এ কারণেই মামলাটি আন্তর্জাতিক পর্যবেক্ষণেও রয়েছে। তুমি কিভাবে দেখছো? এ তো মানবতা বিরোধী কার্যকলাপের ভান্ডার। তোমায় বললাম না, গোশারির দোকান, মুদি দোকান, এ তো ভান্ডার। দীর্ঘ সময় কটা মিথ্যে কথা সত্য, একটাও যদি সত্যি হয় তাহলেও তো সেটা মানবতা বিরোধী। আর যদি সবই মিথ্যে হয় তাহলে কেন গণঅভ্যুত্থান হয়েছিল? না, গণঅভ্যুত্থান হয়েছিল ষড়যন্ত্র। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, আওয়ামী লীগের বক্তব্য। আচ্ছা, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্রটা আমরা টের পাইনি। ষড়যন্ত্র দিয়ে কি গণবিক্ষোভ করানো যায়? তাহলে এই মানবতা বিরোধী কার্যকলাপের এগেনস্টে এই মামলাগুলো হলো কেন? এটাও তাহলে ষড়যন্ত্র। তাহলে আন্তর্জাতিক পর্যবেক্ষক, তাহলেও আন্তর্জাতিক পর্যবেক্ষক কেন আনা হচ্ছে? আওয়ামী লীগের ভাষায় রাজনৈতিক ষড়যন্ত্র। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। আওয়ামী লীগ যেহেতু ভারতের সঙ্গে তার সুসম্পর্ক, সে কারণেই বাংলাদেশ এই মুহূর্তে যেহেতু পাকিস্তানপন্থী লবি বাংলাদেশের অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রক, এবং জামায়াত ইসলামী একটি আওয়ামী লীগের ভাষায় মৌলবাদী জঙ্গি সংগঠন, এবং এর সঙ্গে ডিপ স্টেটের তথ্য তো আওয়ামী লীগ বরাবরই দিয়ে এসছে। যদিও আমরা জানি যে কয়েক ঘন্টা আগে প্রকাশিত CNN এর একটি ইন্টারভিউতে শেখ হাসিনা
হাসিনা নিজে দাবি করেছেন যে আসলে তার 2024-এর জুলাই আগস্ট ছাত্র আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা সেটি ছিল না। বিষয়টি পরিষ্কার পরমাশিস, সেটি হচ্ছে যে অভিযোগ যে তার বিরুদ্ধে যে তিনি যে আত্মপক্ষ সমর্থন করতেই পারেন, সেটি তার নিজের অধিকার, কিন্তু একই সঙ্গে এই মানুষগুলোর মৃত্যু, আমি ধরে নিলাম যে এই পুরোটা ষড়যন্ত্র ছিল। এই মানুষগুলোর মৃত্যু যখন হয়েছে তখন কার প্রশাসন ছিল? তখন তো শেখ হাসিনার প্রশাসন ছিল। এই মানুষগুলোকে যখন প্রকাশ্যে মৃত্যুটা ষড়যন্ত্র হতে পারে, মৃত্যুটা ষড়যন্ত্র হতে পারে, কিন্তু মৃত্যুটা তো সত্যি হয়েছে। কোন প্রশাসনের আমলে হয়েছে? আর যদি ষড়যন্ত্র হয়ে থাকে, এটা চাপা দেওয়া ছিল কেন? এটা এতদিন চাপা দেওয়া ছিল। তুমি ষড়যন্ত্র ধরতে পারছো না, তুমি ষড়যন্ত্র ধরতে পারছো না, তুমি মৃত্যু রুখতে পারছো না, পরিস্থিতি দেশের খারাপ হয়ে যাচ্ছে, তোমাকে চলে আসতে হচ্ছে। তো প্রশাসক হিসেবে যদি তুমি দেশের মানুষকে রক্ষা করতে না পারো, এটাও তো মানবতা বিরোধী কাজ আমি মনে করি। হ্যাঁ, তুমি সেটা বলতেই পারো এবং তুমি বলতে পারো, এবং সত্যিকার অর্থে যারা বুদ্ধি সম্পন্ন মানুষ তারা প্রত্যেকেই বলবেন যে ওই সময়ে প্রশাসন কে চালিয়েছে? সমস্তটাই কি তাহলে প্রশাসনের অভ্যন্তরে আওয়ামী লীগ বিরোধী বা সরকার বিরোধী লোক ঢুকে গিয়েছিল? তাহলে কারা ঢোকালেন? তাহলে তিনি কেন একেবারে প্রশাসনিক প্রধান হিসেবে টের পাননি? আমরা তো যেটা জেনে এসেছি যে গত 4-5 বছরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার অনেকেরই যোগাযোগ ছিল না। দলীয় প্রধান হিসেবে তার জেলা থানা লেভেলের নেতা নেত্রীদের সঙ্গেও তার যোগাযোগ ছিল না। তিনি শুধু তার নিজের পরিবারের সঙ্গে কাজ করতেন এবং বকলমে এই দায়িত্ব যদি আমি পালন না করি সেটাও তো মানবতা বিরোধী কাজ হয়। দায় আমি স্বীকার করলাম না, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেল, সেটাও তো মানবতা বিরোধী কাজ। এবার আসি শেখ হাসিনা নিজস্ব বক্তব্য, যেটা আমরা পয়েন্ট আউট করছি। শেখ হাসিনা এই মানবতা বিরোধী অপরাধের যে সাজা প্রক্রিয়া, তুমি জানো যে 13 তারিখে যেদিন সাজার রায় ঘোষণার তারিখ ঘোষণা হয়েছে, সেদিনই ঢাকা শহরে লকডাউনের ডাক দিয়েছিলেন শেখ হাসিনা এবং তার দলের সমস্ত অর্গানের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে। সেটা আমরা আগের এপিসোডেই বলেছি যে সেই লকডাউনের ফলাফল শূন্য। এবার আসি শেখ হাসিনা নিজের বক্তব্যে। তিনি কোনো ভুল স্বীকারই করেননি, বরং তিনি দাবি করেছেন সব অভিযোগই রাজনৈতিক। তিনি নাকি কোনো নির্দেশনাই দেননি, কোনো গুম খুনে তার কোনো ন্যূনতম ভূমিকা নেই। আর সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে এর আগে তিনি যেভাবে আমেরিকাকে ইঙ্গিত করে দোষ দিতেন, এখন আবার বলছেন যে তাকে সরাতে যুক্তরাষ্ট্র দায়ী নয়। আর এই বদল, হঠাৎ করে এই বদল কেন? এটা কি কূটনৈতিক হিসেব নিকেশ পরমাশিস, নাকি আবারও নিজের রাজনৈতিক ইমেজ বাঁচানোর চেষ্টা? বাংলাদেশের বিশ্লেষক মহল দাবি করছেন তিনি এখন আন্তর্জাতিক উৎসগুলোকে নরম করতে চাইছেন, কারণ তার এই বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে হলে আদালত, প্রমাণ, সাক্ষ্য এগুলো এড়ানো কঠিন। তাই আন্তর্জাতিক মহলে তিনি ফেভার করতে চাইছেন। কি বলবে? ছোট্ট কথায়, আন্তর্জাতিক আর্জি পাশে দাঁড়ানো, সহানুভূতি পাওয়ার এবং আইন ব্যবস্থায় আন্তর্জাতিক স্তরে মানবতা বিরোধী কাজ হয়নি, একটা প্রেশার ক্রিয়েট করা। বিচার ব্যবস্থার মধ্য দিয়ে কি হবে? আমি অন্যায় করলে, এটা আমার কথা, আমি অন্যায় করলে আমি জানি আমি কি করেছি, কিন্তু সেটাকে চাপা দেওয়ার জন্য আমি তো কৌশল নেবই। অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের জায়গায় আমি আমার মনোনিবেশটা নিজেকে রক্ষা করার জন্য 100% দেওয়ার আমি কিন্তু চেষ্টা করি। তো উনি একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, চলে যাওয়ার সময় একটা কথা বলতে হয়, না বলে উপায়ও নেই, বলতে তো হবেই। এখন আবার এটা বলছে। ঠিক। আচ্ছা, এই বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের মানুষ কি ভাবছেন? সবচেয়ে বড় জায়গাটা পরমাশিস, জানো যে বাংলাদেশের সাধারণ মানুষের অনুভূতিকে নিয়ে কিন্তু এই প্রধান রাজনৈতিক দলটাই কখনো ভাবেনি। হাজার হাজার কোটি কোটি মানুষ আজকে এই বিচারের পক্ষে সমর্থন দিচ্ছে। তাদের অনেকেরই সন্তান, ভাই, বাবাকে বছরের পর বছর তারা খুঁজে বেরিয়েছেন। গুম খুনের যন্ত্রণা আজও অনেকের বুকে ভেতরে আগুন জ্বালিয়ে রেখেছেন। বাংলাদেশের অনেক মানুষের বুকেই একটা প্রত্যাশাই যে 17ই নভেম্বর ন্যায় বিচার হোক। আর এই রায় রাজনৈতিক নয়, এটা মানুষের বিচার, মানবতার বিচার। কিভাবে দেখছো তুমি? রাজনৈতিক বিচার, রাজনৈতিক ভাবে যেটা বলা হচ্ছে, উনি রাজনৈতিক বলে রাজনৈতিক অভিযোগ তুলছে, কিন্তু বিচারটা তো রাজনৈতিক মানবতা বিরোধী হচ্ছে না, বিচারটা হচ্ছে মানবতা বিরোধী। তার আগে তো কোথাও রাজনৈতিক শব্দটা নেই। উনি রাজনীতিক, অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্ব, মানুষের ভোটে ওনাদের কথা অনুযায়ী ভোটে জয়লাভ করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হয়েছেন, এখন উনি এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী। তো এটা রাজনীতির লোকেরা বলে থাকে যে এটা রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র হয়েছে আমার বিরুদ্ধে।
কিন্তু মামলাটা তো রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে কাউন্টেবল হচ্ছে না, সেটা মানবতা বিরোধী কাজ হয়েছে, সেই জায়গা থেকে এটার বিচার ব্যবস্থার প্রক্রিয়াগত কাজটা এগোচ্ছে, সেটা উনি বলতেই পারেন। ওনার বলার এটা তো একেবারে 100% অধিকার আছে। কিন্তু বিচার ব্যবস্থায় কি হয় আর বাংলাদেশের সাধারণ মানুষের মনে কি ক্ষোভ আছে, তাদের মনে কি ব্যথা আছে, তারা এটা কি চোখে দেখছে, সেটা আমরা তো 2024-এর 5ই আগস্ট দেখেছি। 2024-এর 5 আগস্ট দিল্লিতে আশ্রয় নিলেন শেখ হাসিনা, আর তারপর থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কিংবা আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় ঢাকা দিল্লি সম্পর্ক। এক্ষেত্রেও মানবতা বিরোধী অপরাধের যে রায় 17 তারিখ ঘোষিত হবে, তারপরেও আলোচনার কেন্দ্রবিন্দু দিল্লি। কেন? কারণ শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আশ্রিত। এই রায়ের সাজা যাই হোক না কেন, এই রায়ের চরম কোনো সাজায় দণ্ডিত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাহলে প্রধান যে বিষয়টি সামনে আসবে সেটি হচ্ছে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফিরিয়ে নেয়ার বিষয়টি। আদৌ কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে? দেখো, এই বিষয়টা কিন্তু অত্যন্ত কূটনৈতিক, দুটো বিদেশ নীতি, এটা লক্ষ টাকার প্রশ্ন। এর উত্তর এখনই দেওয়ার মতো জায়গায় বা পরিবেশ নেই। তার কারণ ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এটা যারা এই বিষয়টি দেখভাল করেন, যারা এই বিষয়ে দায়িত্বশীল মুখপত্র, তারা তো অবশ্যই বলবেন। এখন আমাদের 17 নভেম্বরের দিকে তাকিয়ে থাকতে হবে কি রায় বেরোয়, তারপর এটা বিদেশ নীতি, কূটনীতি, আন্তর্জাতিক আলোচনা, পর্যালোচনা, অনেক বড় ব্যাপার। তো একদম আলোচনা শেষে এই উত্তরটা আমিই দেব। আমি একেবারে শেষ দিকে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এত সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে আছেন বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক এবং আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। প্রিয় দর্শক, বারবার আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের আলোচনার কোন অংশের সঙ্গে কিংবা পুরো আলোচনার সঙ্গেই আপনারা ভিন্ন মত পোষণ করছেন কিনা কিংবা সহমত রয়েছেন কিনা, সেটি আপনারা মন্তব্যের কলমে লিখে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে নিজেদের মাঝে শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হলে পুরনো ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল বাটন অন করে দেবেন। কেন? প্রতিদিন আমাদের যে ভিডিও আমরা পাবলিশ করি সেই ভিডিও আপনাদের সামনে তাৎক্ষণিকভাবে পৌঁছে যাবে এই বেল বাটন অন করলেই। তো আলোচনার একেবারে শেষ অংশে আমরা এসে গিয়েছি এবং আমরা আলোচনার আজকে প্রতিপাদ্য বিষয় রেখেছিলাম মানবতা বিরোধী অপরাধের রায়ে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ বা তার দলের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সে বিষয়টি নিয়ে। দেখুন, বিচারের কি রায় হবে সেটি আমাদের পক্ষে বলা খুব কঠিন, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা যে তথ্য, সেই গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যে যদি তার সর্বোচ্চ শাস্তি হয়, দ্বন্দ্ব হয়, তাহলে এই দ্বন্দ্ব তার রাজনৈতিক কেরিয়ারে বড়সড় নেতিবাচক প্রভাব পড়বে। এমনিতেই আওয়ামী লীগ এবং একেবারে দলটির সভানেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অধিকাংশ মানুষের যে রোষ বা ক্ষোভ, সেটি কিন্তু দাও দাও করে জ্বলছে। তার ওপর এই রায় যদি সর্বতোভাবেই দলটির বিরুদ্ধে বা প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়, তাহলে আরো অনেক বেশি শক্তিশালী হবে। আর এতে বাংলাদেশে আগামী বছরগুলোতে এই রাজনৈতিক দলটির রাজনীতি করা কিংবা প্রাক্তন প্রধানমন্ত্রীর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়টি প্রায় অনিশ্চিত হয়ে পড়বে। প্রিয় দর্শক, আমি যেটা কথা বলছিলাম যে এবার ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা বা ভারতের অবস্থানটা কি হতে পারে। দেখুন, ভারত পরিষ্কার করে বিষয়টি বলেছে যে ভারত সর্বতোভাবে তাদের কাছে আশ্রিত কোনো অতিথিকে তারা জীবন সংকটাপন্ন হয় এমন পরিস্থিতিতে তারা কোনো দেশের কাছে ফিরিয়ে দেবে না। এক্ষেত্রে ভারতের সমস্ত রাজনৈতিক দল, শুধু কেন্দ্রের বিজেপি নয়, সমস্ত রাজনৈতিক দল কিন্তু এক সুরে কথা বলেছেন। যেহেতু শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বা একেবারে পরিষ্কার করে বললে 1971 সালে মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের সরাসরি ইতিবাচক অংশগ্রহণের ফলেই শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত স্তরে ভারতের প্রত্যেক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হ্যাঁ, অবশ্যই এই মুহূর্তে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর ভারত কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশ নিয়ে খুব চওড়া সুরে কথা বলেনি। বাংলাদেশ তার নিজের গতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে এবং সেখানে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ প্রগতিশীল বাংলাদেশ হিসেবে এগিয়ে যাবে। ভারতের কূটনৈতিক দিক থেকে ভারত কিন্তু সেটাই প্রত্যাশা করে এবং ভারতের যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটি কিন্তু বারবার করে বাংলাদেশের মানুষের কাছে বা আন্তর্জাতিক মহলে ভারত বলে আসছে যে বাংলাদেশের এই অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিক এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক এবং তারপর ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটি অতীতের যে কোনো যে সম্পর্ক, সেইটি সম্পর্ক এই মুহূর্তে যে ভারত বাংলাদেশের সম্পর্ক
নেই বা কোথাও গিয়ে ছন্দপতন হয়েছে এমনটাও নয়। কূটনৈতিক স্তরে ভারত এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিদ্যমান রয়েছে। অতীতের যে কোনো সময়ের তুলনায় ভারত এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। হ্যাঁ, শুধুমাত্র ভিসা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এমবার্গো রয়েছে এবং যেহেতু ভিসা প্রক্রিয়ার ক্ষেত্রে এমবার্গো থাকার কারণেই ভারত এবং বাংলাদেশের মধ্যে 3টি আন্তর্জাতিক যে ট্রেন রুটের যে যাত্রীবাহী ট্রেন, সেই 3টি ট্রেন রুটই বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু কোনো ঢাকা কলকাতার মধ্যে কোন বিমান চলাচল স্বাভাবিক রয়েছে এবং চেন্নাই ঢাকা বা দিল্লি ঢাকার বিমান সমস্ত পরিবহন কিন্তু স্বাভাবিক রয়েছে। যেহেতু ভারত এবং পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের অন্যতম রুট এবং বেশি সংখ্যক মানুষ যাতায়াত করতেন এবং একদিকে বন্ধন, অন্যদিকে মৈত্রী এবং মিতালি, এই 3টি যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন শুধু কেবলমাত্র বন্ধ রয়েছে। আগের থেকে মেডিকেল ভিসায় বাংলাদেশের মানুষ যারা ভারতের কাছ থেকে চিকিৎসা প্রত্যাশী তারা কিন্তু অনেক বেশি সংখ্যক আসতে শুরু করেছেন। সুতরাং ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে প্রশ্নচিহ্ন রয়েছে সেটি খুব স্বাভাবিক, সঙ্গতভাবেই সেটি রয়েছে। কিন্তু ভারতের দিক থেকে অবস্থান পরিষ্কার যে ভারত তাদের মাটিতে আশ্রিত কোনো অতিথিকে জীবন সংকটাপন্ন হয় এমন পরিস্থিতিতে তার নিজের দেশে ফিরিয়ে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।